প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি দিমা নেফারতিতে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে পারিবারিক বন্ধন, ঈদ মানে উৎসব। সেই ঈদ দেশেই হোক আর প্রবাসেই হোক, ঈদ আমাদের সবাইকে আনন্দের বন্ধনে বেঁধে ফেলে। এক বর্ণিল অনুভব ঈদ, ঈদের খুশি তাই সীমাহীন। এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের স্টুডিওতে। আজ ঈদের দিন সকালে আমার সাথে ঈদের এই জমজমাট আড্ডায় অংশ নিয়েছেন, উপস্থিত হয়েছেন আমার তিনজন বিশেষ অতিথি এবং সাথে আছেন আপনারা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সাথে আছেন আহসান হাবিব। তিনি কমিউনিটি বোর্ড মেম্বার, বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং বিশিষ্ট আবৃত্তিকার। স্বাগত জানাচ্ছি আপনাকে হাবিব ভাই আমার অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, টাইম টেলিভিশনকে ধন্যবাদ এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আজকের এই টাইম টেলিভিশন যারা দেখছেন, আপনাদের প্রত্যেককেই ঈদ মোবারক। দর্শক, আমার বাদিকে আছে রাশিদা আক্তার, তিনি গবেষক, রিসার্চার উইমেন হেলথ। রাশিদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ দিমা আপা, আমাকে এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ টাইম টেলিভিশনকে এই সুযোগ করে দেওয়ার জন্য। এবং আছেন মাহিন মেহজাবিন, তিনি বুটিক ডিজাইনার। স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। অনেক অনেক থ্যাংক ইউ নিমা আব্বুকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ টাইম টেলিভিশনকে এবং আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এই ঈদের দিন সকালে। দর্শক, আমরা এখন জমজমাট ঈদ আড্ডায় বসেছি ঈদের দিনের সকালে। আমাদের ছোটবেলার ঈদগুলো কেমন ছিল, বাংলাদেশের ঈদ কেমন ছিল, প্রবাসীর ঈদ কেমন, প্রশ্নগুলো থেকেই যায়। আবার অনেকেই ভাবে আমরা যারা প্রবাসে থাকি, দেশে যারা আছেন আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব, ওরা ভাবে যে আচ্ছা প্রবাসী ঈদ কেমন, সেখানে কি বাংলাদেশের মতোই তারাবাতি জ্বলে, সেখানে কি ঈদের আগে মেহেদি সন্ধ্যা হয়, সেখানে কি ঈদের উদযাপন হয়, সেমাই রাধা হয়, বিরিয়ানি রান্না করা হয়, ঈদের শাড়ি কিনবার ব্যস্ততা বা পাঞ্জাবি কিনবার সেই আয়োজন কি থাকে। চলুন আমরা এই জিনিসগুলো জেনে নিই আমাদের এখনকার গল্পের মধ্যে দিয়ে। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ঈদের আড্ডায়। আমি ফিরছি আহসান হাবিব ভাইয়ের কাছে। আহসান হাবিব ভাই, আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো যে আজকে যে ঈদের সকাল, এটা খুবই একটা আমাদের প্রাণময় সকাল। সেটা আমরা যেখানেই থাকি, দেশে বা বিদেশে, ঈদ মানেই আনন্দ, ঈদ মানে উৎসব। তো আপনার কাছে আপনার ঈদের স্মৃতি, যদি ছোটবেলার স্মৃতির মধ্যে মজার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আপনাকে তাড়িত করে? আপনাকে ধন্যবাদ। প্রতিটি মানুষের জীবনেই ছোটবেলার স্মৃতি সবচেয়ে মধুর হয় এবং প্রতিটি মানুষই তাকে যদি বলা হয় যে তুমি কখন কোথায় ফিরে যেতে চাও, সে চাইবে তার ছেলেবেলায় ফিরে যেতে, তার শৈশবে ফিরে যেতে। ঠিক ৮-১০ জন মানুষের মতো আমার নিজেরও ছোটবেলার ঈদ, শৈশবের ঈদ, কৈশোরের ঈদ যেটা ছিল, সেটি অবশ্যই আমার কাছে একটু অন্যরকম বর্ণিল ছিল, অনেক বেশি আনন্দময় ছিল। এটা একটা বয়সের ব্যাপার থাকে, আর সময়ের পরিবর্তনের সাথে সাথে শুধু দেশে নয়, শুধু প্রবাসে নয়, সব জায়গায় পরিবর্তনের হাওয়া সব জায়গায় এসছে। ঈদ উদযাপনেও কিছুটা পরিবর্তন এসছে। আমাদের ছোটবেলায় সবকিছু ছিল সীমিত। আমরা ছোটবেলায় নতুন একটি শার্ট কিংবা একটা প্যান্ট পাচ্ছি বা একটা পাঞ্জাবি পাচ্ছি, সে যে আনন্দ, সেটির সঙ্গে এখনকার বাচ্চাদেরকে তারা 10টি কাপড় কিনছে, অনেক বেশি গিফট পাচ্ছে, ঠিক তাদের ভিতরে আমি সেই উচ্ছ্বাস, সেই আনন্দটা কিন্তু আমি ওভাবে লক্ষ্য করি না, যেটা আমাদের ভিতরে আমরা যেটা খুশি হতাম। আমাদের ছোটবেলার ঈদে যেটা ছিল যে ঈদের জামা কাপড়গুলো আমরা লুকিয়ে রাখতাম, তারপর ঈদের দিনের আগে এবং ঈদের আগে যদি কেউ এটা দেখে ফেলে তাহলে আমরা কেঁদে চোখ ফুলাতাম,
তারপর ঈদের সালামি পাওয়ার যে ব্যাপারটা, এবং বাড়ি বাড়ি বেড়াতে যাওয়ার যে ব্যাপারটা, এবং ঈদের আগে রাত থেকে মায়ের যে রান্নার প্রিপারেশনটা, এই সবকিছু আমাদের ঈদে খুব মানে একটা শার্ট পাঞ্জাবি যেটাই হোক না কেন, কিন্তু আমাদের সময় ছোটবেলায় কিন্তু কাপড় বানাতে হতো টেলার্সকে দিয়ে। এই দর্জির কাছে যে বসে থাকা ঈদের আগে, আজকে বসে আছি কালকে বসে আছি, দর্জি বলতো আজকে হবে না কালকে আসো, গেলাম কালকে নাই, সেই ঈদের দিন সন্ধ্যায় সেই কাপড়টি হয়তো সে ডেলিভারি দিল, সে যে আনন্দ, সে যে খুশি, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এক্ষেত্রে আমি লেখক হুমায়ুন আহমেদের একটা গল্পের স্মৃতিচারণ মনে আসলো। গল্পটা আমিও জানি। হ্যাঁ, আমি বলছি যে কোন একটা ঈদের অনুষ্ঠানে লেখক হুমায়ুন আহমেদ বলেছিলেন যে ঈদের কাপড় কেনা হয়েছে, কিন্তু এতটাই দেরিতে যে দর্জির কাছে গিয়ে টেলারিং করার মতো সময়টা নেই। তো ঈদের দিন সকালে তিনি তার ভাই সেই কাপড়টাই গায়ে জড়িয়েছিলেন, মানে শার্টটা আর বানানো হয়নি, কিন্তু তবুও সেই কাপড়টা যেন পরমানন্দ, এবং সেটা সবাইকে দেখিয়েছেন যে আমাদের ঈদের কাপড়, ওই শার্টের কাপড়টি তার কাঁধে জড়িয়ে সে হেঁটে বেরিয়েছে, গ্রামে হেঁটে বেরিয়েছে। এই গল্পটি উনি একটা টেলিভিশনের সাক্ষাৎকারে ঈদের অনুষ্ঠানেই বলেছিলেন। তো এইরকমই ছিল আমাদের ছোটবেলার ঈদ, ছিল এরকমই উত্তেজনায় ভরা। আমি আবার ফিরবো আপনার কাছে আড্ডায়, যে প্রবাসীর ঈদ কেমন। আমি একটু যাচ্ছি রাশিদা আক্তারের কাছে। ধন্যবাদ দিমা আপু। হ্যাঁ, আমি আসলে বাংলাদেশের বাইরে এই প্রথম ঈদ করেছি। এছাড়া বিভিন্ন দেশে গিয়েছি, কিন্তু ঈদে কখনো আমি সেখানে থাকিনি। তবে খুবই আমার কাছে অবাক লেগেছে যে এখানে বাঙালিরা কিন্তু, যারা আমরা আছি বাঙালি কমিউনিটিতে, তারা কিন্তু ঈদের আনন্দটুকু ততখানি করেছি যতটা আসলে বাংলাদেশে করতে পারি। এবং আমার মনে আছে যে ঈদের আগের দিন রাতে আমি জ্যামাইকাতে গিয়েছি এবং জ্যাকসন হাইটসে গিয়েছি। সেখানে অনেক বাংলাদেশি লোক সেখানে এসছে, শুধু বাংলাদেশি না, আমি এটাও খেয়াল করেছি বাংলাদেশিদের সাথে পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি এবং অন্যান্য দেশের লোকজন আমাদের যে আনন্দটা সেটা তারা ভাগাভাগি করছে। এটা তো আমার জন্য ছিল একটা বড় ব্যাপার, যে বিদেশে এসেও যে এই যে ঈদের ছোঁয়া। হ্যাঁ, আত্মীয় স্বজনরা এখানে নাই, আমরা যেটা আপনি বললেন যে আমরা সালামি নেই, তারপর সালাম করি, ছোটবেলা না বড় হয়েও আমরা যেমন সালামি নেবার ব্যাপারটা মিস করেছি। কিন্তু ঈদের আনন্দ অবশ্যই এইটা নিয়ে কিন্তু আমাকে একবার, এটা গত বছরের কথা, গত বছর বাংলাদেশের একটি পত্রিকা থেকে আমাকে আমার বন্ধু লাবণ্য লিপি আমাকে লিখলো যে ঈদের অভিজ্ঞতা নিয়ে আমাকে বলতে হবে, সে লিখবে আমার ঈদ কেমন। তো আমি এই কথাগুলোই বলেছি। আমি প্রথম যখন প্রবাসীর ঈদে আমি দেখেছি যে এমন চাঁদ রাত হয় যে এত উচ্ছ্বাস, মনে হয় ঢাকাতেই আছি, আর কোনো আনন্দই আসলে এখানে বাদ যায় না। যেমন আজকেও সকালে আমরা সেই ঈদের মতোই সেজেছি। আমি জানি যে হাবিব ভাই ঈদের নামাজ পড়েছেন, আমাদের সাজসজ্জা। আসলে ঈদ যেমন আমাদের ধর্মীয় উৎসব, তেমনি এটি আমাদের সংস্কৃতির মূল অংশ। তো এই আনন্দকে আসলে উপেক্ষা করা তো যাই না, বরং এবং আমি একটা দেখেছি যে আমেরিকাতে এত রকম অনুষ্ঠান, এত উৎসব, এত পর্ব, কিন্তু তারপর আমি বলবো আমার কাছে সবচেয়ে আনন্দের হচ্ছে ঈদ এবং অবশ্যই বাংলা পয়লা বৈশাখ। আর তুমি বললে যে তোমার এটাই প্রথম ঈদ, তুমি রোজার ঈদটা এখানে করেছো। রোজার ঈদের অভিজ্ঞতা বললাম, এবং এই ঈদটাতেও, এই ঈদের অভিজ্ঞতাও আমার কাছে সমান। মানুষজন, আমি বিভিন্ন দোকানে যখন যাই বা বাজারে যাই, মানুষজনের মধ্যে যে ঈদের যে একটা আমেজ, জামা কাপড় কেনা, তারপর কোথায় তারা কোরবানি দিবে সেটার প্রিপারেশন সবকিছুই কিন্তু হচ্ছে একই সাথে। আচ্ছা, আমি কোরবানি প্রসঙ্গেও একটা আলাপ আছে আমার। আর আরেকটা হচ্ছে যে এখানেও কিন্তু ছুটির ব্যাপারটা, এবং বাংলাদেশের ছুটির সাথে আমাদেরও যেন একটা প্যারালাল কানেকশন থাকে। কেন কি, যে দেশে টাকা পাঠাতে হবে, তো মানি এক্সচেঞ্জ থেকে বলে দেয় যে বাংলাদেশে এই এতটা দিন ঈদের ছুটি, তো যেন আমাদেরও সেই মানসিক অনুরণনটা থাকে। আমি আসছি মাহিন মেহজাবিনের কাছে। তো একজন বুটিক ডিজাইনার হিসেবে ঈদকে কিভাবে অবলোকন করা হয় এখানে? ঈদ এখানে আমি বলবো যে বাংলাদেশের চেয়ে এখানে ঈদের চাঁদ রাতটা কোনো অংশে কম না, মাঝে মাঝে মনে হয় বেশির চেয়েও বেশি মনে হয়। যেহেতু আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং ক্লোদিং এর বিজনেস করি, সো আমার এই চাঁদ রাতটা অনেকই হ্রাস যায়, মানে
কোনো অংশে কম আমি ফিল করি না, বিশেষ করে জামাইকা হিল সাইড এই এরিয়াটার মধ্যে খুবই রাশ হয়, জ্যাকসন হাইটসেও হয়। আর যেহেতু আমি জামাইকা এলাকায় থাকি, তো আমার কাছে আমি খুবই এনজয় করি চাঁদ রাতটা, তো সেটাই। হ্যাঁ, আমি আবার ফিরছি আহসান হাবিব ভাইয়ের কাছে, যে ঈদের নামাজ আপনি তো এখানে পড়েন, সেই অনুভূতিটা আপনার কেমন লাগে? এখানে ঈদের নামাজ সাধারণত মসজিদেই হয়, তবে আবহাওয়া যখন ভালো থাকে, বিশেষ করে সামারে যে সময়গুলোতে ঈদ পাওয়া যায়, বেশিরভাগ মসজিদগুলো চেষ্টা করে তাদের বাহিরের খোলা মাঠে বড় জামাত করবার জন্য। যেমন এখানে জ্যামিকা মুসলিম সেন্টার, তাদের একটি অত্যন্ত বড় জামাত হয় বড় একটি খোলা মাঠে, সেখানে বেশ কয়েক হাজার মানুষের উপস্থিতি। সেটি নিঃসন্দেহে কোনো অংশেই দেশের বড় জামাতের চেয়ে ভিন্ন নয়। এটিকে আমরা একইভাবেই মূল্যায়ন করি, একইভাবেই দেখি। হাজার হাজার মানুষের উপস্থিতি, তাদের শুভেচ্ছা বিনিময়, সবকিছুই এই জন্য দেশেরই ছোঁয়া আমরা এখানে খুঁজে পাই। এবং এখানে কিন্তু আরেকটু বেশি বহুমাত্রিকতা, যেখানে আমাদের ইন্ডিয়ান কমিউনিটি আছে, ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, লেবানিজ, আফগানিস্তান, টার্কিশ। সো আমি বেশ কয়েকবার ঈদের নামাজ পড়েছি, তো সেই জামাতটা যেন এত বেশি বর্ণিল, বহুমাত্রিক এবং একটা আন্তর্জাতিক একটা রূপ পায়। বিশেষ করে নিউ ইয়র্ক সিটি হচ্ছে ডাইভার্স কমিউনিটি, মেল্টিং পট। আমাদের বাংলাদেশে আমরা শুধুমাত্র একটি জাতিসত্তার মানুষ যারা বাংলাদেশি বাঙালি, আমরাই নামাজ পড়ি বা আমাদের উপস্থিতি সেখানে থাকে। কিন্তু এই নিউ ইয়র্ক শহরে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, প্রত্যেকেই একসঙ্গে একই মাঠে এক কাতারে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ছি, সাদা কালো বাদাম ব্রাউন আমরা যারা আছি। সেটা একটু অন্যরকম একটা অনুভূতি, আসলেই তাই, ভালো লাগার ব্যাপার। এবং সেটা কি মনে হয় না যে আমরা কিছুই মিস করছি না, তাই না রাশিদা? এবং এখানে আরেকটা সুযোগ আছে, যেটা হচ্ছে বাংলাদেশে আমরা অনেক সময় একটু কম পাই, ব্যবস্থা আছে যে মহিলারাও নামাজ পড়তে যাচ্ছে কিন্তু ঈদগাহ মাঠে। এই জিনিসটা আমার কাছে বেশি আমি এনজয় করেছি এখানে। রাইট, এখানে মসজিদগুলাতে খুবই সুন্দর করে ব্যবস্থা করা মহিলাদের জন্য। আমরা খুব সুন্দর করে নামাজের এখানে ব্যবস্থা, যেখানে বাংলাদেশ টয়লেটগুলা যেমন একটু থাকে জানেন, তো এখানে খুব সুন্দর করে অর্গানাইজড করা, যে আমাদের জন্য কোনো প্রবলেম হয় না, এত সুন্দর আয়োজন থাকে। এবং এখানে এমন সুন্দর করে সিস্টেম যে 5 ওয়াক্ত নামাজও আমরা মসজিদে গিয়ে পড়তে পারি। নিশ্চয়ই, খুবই সুন্দর। এটাই বোধহয় নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য, যেটা আহসান হাবিব বললেন, যে নিউ ইয়র্ক শহর এত বেশি মাল্টিকালচারাল এবং ইটস আ মেল্টিং পট। এখানে মানে এত এটা কি বলে, যূথবদ্ধতা, সব ধর্মের, সব বর্ণের, সব কমিউনিটি মানুষের মধ্যে যে বন্ধন। রাশিদা বোধহয় কিছু বলতে চাচ্ছে আমাকে। আমি আসলে জানি যে আপনি এবং ভাই দুজনেই কবিতা পাঠ আবৃত্তি করেন, এবং আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা যদি আমাদেরকে এই আড্ডায় কবিতা শোনান। আচ্ছা হাবিব ভাই। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমাকে শুরুতেই একজন বাচিক শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিলেন, আর আপনি নিজেও যথেষ্ট ভালো আবৃত্তি করেন, তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আবৃত্তি করতে হবে সে ধরনের একটি মানসিক প্রস্তুতি আমারও ছিল, এবং আমার ধারণা আপনারও আছে। খুব ভালো। আর আড্ডা দিতে বসেছি, কবিতা তো থাকবেই, কবিতা ছাড়া আড্ডা আমরা ভাবতে পারি না। যেহেতু আমরা গান পারি না, আমাদের কবিতাই করতে হবে নাকি? কোনটা আমরা পড়বো আমরা? আচ্ছা, পেয়ে গেছি। আমরা সুনীলের এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই। প্রথমে আপনাকে করতে হবে কি চাও? হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা যৌথ কবিতা আবৃত্তি করব, যুগল আবৃত্তি। আবৃত্তিকার আহসান হাবিব এবং আমি ডিমা নেফারতিতি। যেহেতু আমাদের অনুষ্ঠানের সেট থেকেই রাশিদা আক্তার এবং মাহিন মেহজাবিন দুজনেই আমাদেরকে অনুরোধ করলো, আর আমরা জানি দর্শকরাও হয়তো মুখিয়ে আছে। এখন যে কবিতাটি আমরা পড়ব সেটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, যা দূরবর্তী নৌকো, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই।
তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া, মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পায় শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে। কেন মনে আসে? কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি? কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমার না সত্যি যিনি দেবী? তুমি তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো। আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্ত শিষ্ট। না দেখাই ভালো, তবে তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর। ইরি ধানে ধানের পোকায় যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজা সুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভেতরে তুমি, সারিসজ্জা খুলে ফেললেও তুমি, তার আড়ালেও যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনা আধার যিনি, তিনি দেবী। তুই সেই নীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শক্ত, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলনি কিছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমার নিজস্ব শৈশবের হাওয়া, শুধু জানি দেবে কি দুঃখের অংশভাগ, আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সমাহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে। তার কোনো ভাগ হয়? হয় না। আর আমার কি আছে, কি দেব তোমাকে? তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল, আশীর্বাদ। তবু সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে চাই সিংহিনীর মতো ওই তোমার কোমর। অবোধ শিশুর মতো মুখ ঘষ তোমার শরীরে, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো। তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দিয়ে নির্বাসন, না দেখার নাম দিয়ে অনস্তিত্ব, দূরত্বের নাম দিয়ে অভিমান। কতটুকু দূরত্ব? কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি?
বুঝতে পারি না ঠিক, বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়, তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি, দেখা দাও। আমিও তোমায় দেখতে চাই। না। কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এ শুধুই একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না। তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে। তুমি কবি? তা কি মনে থাকে? বারবার ভুলে যাই। অবুঝ পুরুষ হয়ে কৃপা প্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে। ধন্যবাদ। বাহ, অনেক 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 সুন্দর কবিতা, আমার মনটা ছুঁয়ে গেল। ও ধন্যবাদ। আমাদের মাহিন বলছে মন ছুঁয়ে গেল, রাশিদা বলছে মন ছুঁয়ে গেল। চেষ্টা করেছি। ভালোই লাগলো। আবৃত্তি, এই ঈদের আড্ডা এবং আবৃত্তি সবকিছু মিলে ঈদের সকাল আরো বেশি জমে উঠেছে। এবং সত্যি কথা বলতে ঈদের সকাল টাইম টেলিভিশনের, আমরা ঈদের সকাল সেমাই খেয়ে এসে টাইম টেলিভিশনের স্টুডিওতে এই যে ঈদের আড্ডা দিচ্ছি, এটারও একটি বিশেষ মাত্রা আছে। কারণ টাইম টেলিভিশন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি টেলিভিশন চ্যানেল, এবং কমিউনিটির মানুষের আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, অগ্রগতি সবকিছু কমিউনিটি মানুষের কথা সারা পৃথিবীর কাছে তুলে ধরার টাইম টিভির ব্রত। টাইম টিভি প্রবাসী বাংলাদেশিদের মুখপাত্র। আর আজ ঈদের দিনে টাইম টেলিভিশনের স্টুডিওতে বসে এই যে আড্ডা দিচ্ছি এবং আমাদের দর্শকরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক সুন্দর সুন্দর মেসেজ আমরা পাচ্ছি দর্শকদের কাছ থেকে। তারা জানিয়েছেন তারা আমাদের কাছ থেকে আরো অনেক কবিতা শুনতে চান। নিশ্চয়ই আমরা কবিতার আলাপচারিতায় আসব। আমি আবার ফিরছি রাশিদার কাছে। রাশিদা, আর তার আগে হাবিব ভাইকে বলে নিই যে যেহেতু নারীরা একসাথে হয়েছে, একটু রান্না বান্নার রেসিপি গল্প তো না, আপনার কি মনে হয়? আপনারা রান্না না করলে আমরা খাবো? এই তো কথা, সত্যি কথা। তো রাশিদা, ঈদের রান্নার মধ্যে সবচেয়ে ফেভারিট ডিশ কি তোমার? আমার সবচেয়ে ফেভারিট ডিশ আসলে চিকেন কারি, বিশেষ করে রোস্ট যেটা হয় সেটা, এবং আমি এটা খুব ভালোভাবে করি। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আচ্ছা, আর মাহিনের কাছে জানতে চাচ্ছি, মাহিনের ফেভারিট ডিশ, আমার ডিশ কোনটা? বেস্ট ডিশ যেটা, সেটা হচ্ছে আমার ছেলের জন্য আমার বেস্ট ফেভারিট ডিশ, সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি, সেটা আমি খুবই ভালো পারি। আচ্ছা, আর যেটা জর্দা সেমাই, জর্দা সেমাই। তাহলে তো আমাদের আজকে রাতে যেতে হবে। হ্যাঁ, আমরা আজকে রাতে আমরা যাব ওখানে। আর আমার বেস্ট ডিশ হচ্ছে, এটা সত্যি, এটা অনেকেই খুব অবাক হয়, আমার পোলাও ভীষণ ঝরঝরে হয়। হ্যাঁ, আমরা খেয়েছি টেলিভিশনে। আচ্ছা, হাবিব ভাই খায়নি, হাবিব ভাইয়ের পাওনা থাকলো। আমার পোলাও কাজু, কিশমিশ, পেঁয়াজ, বেরেস্তা দেওয়া পোলাও ভীষণ ঝরঝরে হয়, এটা সবাই খুব পছন্দ করে। ঘিয়ের পোলাও আমার ফ্যামিলি, ফ্রেন্ডস খুব ভীষণ পছন্দের এটা। আমার ফ্রুট কাস্টার্ড খুব মানে ইউনিক। আর হ্যাঁ, অবশ্যই। এবং মজার ব্যাপার হলো, আর অবশ্যই যে মাংসের চিকেনের আইটেম, সেটাও খুব মজা হয়। আর সত্যি কথা বলতে আসলে আমি রান্নার প্রসঙ্গটা কেন তুললাম, যে এখন যখন এই জীবনে এই পর্যায়ে এসে এখন যখন নিজে রান্না করি, ঈদের আগের যে রান্না, তখন কিন্তু আমার সেই স্মৃতিগুলো ভীষণ রকম অনুপ্রাণিত করে। যে মানে আমাদের সবারই মায়েরা তো ঈদের আগে যে সারা রাত ধরে তারা রান্না করতেন, এমন হয়েছে যে ঘুমোতে গেছি কিন্তু ঘ্রাণ আসছে পায়েসের, জর্দার, সেমাইয়ের, তাই না? এবং প্রতিটি মানুষেরই তার মায়ের হাতের রান্নার একটা পৃথিবীর সেরা বিশেষ। এবং হাবিব ভাই, আপনি জানেন আমি রোজার ঈদে যখন কাস্টার্ড বানাচ্ছিলাম, আমি এমন একটা, আমার মানে কি বলবো, এটা হয়তো হেলুসিনেশনই বলা যায়। আমার মনে হচ্ছে আমি নস্টালজিয়া তো অবশ্যই, এবং হেলুসিনেশন, আমি যেন আমার কিচেনে, নিউ ইয়র্কের কিচেনে আমার আম্মার গলার স্বর শুনতে পাচ্ছি। আমার আম্মা নেই, অনেক দিন আগে চলে গেছেন পৃথিবী থেকে, বেহেশতের ফুল হয়ে আছেন। কিন্তু আমার মনে হচ্ছে আমার আম্মা বলছে, দিমা চুলার আঁচ কমিয়ে দাও, কাস্টার্ডের দুধটা উপচে যাচ্ছে, দিমা
আমটা এভাবে কাটো, মানে সেই যে একটা নস্টালজিয়া, মানে আমরা যত বড় হচ্ছি কিন্তু আমাদের সেই স্মৃতি মেদুর ঈদ আমাদেরকে নস্টালজিক করে তাড়া করে বেড়াচ্ছে। তবে এত মজার মজার খাবারের কথা শুনে আমার কিন্তু সত্যি জিভে পানি এসে গেছে। হ্যাঁ, আমরা সকালে সেমাই খেয়েছি, জর্দা খেয়েছি, আবার খাবো, আর রাতে আমরা মাহিনের ওখানে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে আমার নতুন আরেকটা উদ্ভাবন হচ্ছে আমি গুড়ের পায়েস খুব ভালো রান্না করছি ইদানিং। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হলো আমি আসলে দেশে থাকতে আমরা কেউই খুব একটা রান্না বান্না করতাম না, যেটাকে বলে কুটো ছিঁড়ে দুখান করতাম না, এক গ্লাস পানিও ঢেলে খেতাম না, কিন্তু বিদেশে এসে সবাই তাই, কিন্তু বিদেশে এসে রান্নাটাও যেন একটা আনন্দ। আসলে রান্না তো একটা আর্ট। হ্যাঁ, নিশ্চয়ই। আর হাবিব ভাইয়ের কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আমরা জানি যে আপনি একজন ব্যবসায়ী, এবং যদিও আপনি খুব বিনয় করে বলেন যে আমি আজকেও বলছিলেন এখানে আসবার সময় যে আমি মাছ মাংসের ব্যবসা করি, কিন্তু আমরা জানি যে আপনি কমিউনিটিতে খুব ভালো বিজনেস করছেন, অনেক মানুষের কর্মসংস্থান করছেন, সেই সব কিছু মিলিয়ে অনেক আপনাকে অভিনন্দন, শুভাশিস। তো হ্যাঁ, কোরবানি সম্পর্কে একটু জানতে চাই। এখানে যে কোরবানিগুলো হয়, আমি জানি যে আজকেও আসার সময় আপনি অনেকগুলো কোরবানির অর্ডার ফোনে নিতে নিতে ড্রাইভ করতে করতে এসেছেন, এই বিষয়টা একটু বলেন, কোরবানির ব্যাপারটা, এখানকার কোরবানি, প্রবাসী কোরবানি। এখানে যারা বাংলাদেশি বা যারা মুসলমান যারা বসবাস করছি, আমরাও দেশের মতো এখানে কোরবানি দিতে চাই, কিন্তু এখানে রাষ্ট্রীয় কিছু বা স্টেটের কিছু নিয়ম কানুনের জন্য বাংলাদেশে যে পদ্ধতিতে কোরবানিগুলো দেয়া হয় সেটা এখানে সম্ভব হয় না। লাইক বাংলাদেশে প্রতিটি মানুষের বাড়িতে গরু বা ছাগল এনে নিজেরা নিজ হাতে জবাই করা যায় বা প্রতিবেশীদের সহযোগিতায়, সেটি কিন্তু এখানে সম্ভব নয়। আপনি চাইলে আপনার গরু বা খাসি আপনার বাড়িতে আপনি কোরবানি করতে পারবেন না, আপনি নির্দিষ্ট জায়গা যেটি আছে স্লটার হাউস সেখানে যেতে হবে কিংবা ফার্মে যেতে হবে। এই জায়গা থেকে কিছুটা আমি বলবো যে কিছুটা কমতি আছে দেশের সঙ্গে এই শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে। এটি এদেশের রাষ্ট্রীয় আইনের কারণে, কিন্তু অন্যান্য আনন্দগুলো কিন্তু কোনো অংশে বাংলাদেশের চেয়ে কম নয়। যেমন আসলে সত্যি কথা, আমরাও কিন্তু এই ঝামেলার কারণে খুব একটা আসলে এখানে কোরবানি দিতে আগ্রহ পাই না, আমরা দেখা যায় কোরবানি সেই অর্থটা বেশি পাঠিয়ে দিয়ে। তো এখানে কোরবানিগুলো একটা পার্টিকুলার একটি জায়গায় স্লটার হাউসে নির্দিষ্ট জায়গার মধ্যে এটা ওপেনলি করা যায় না। এবং আরেকটা জিনিস যেটা দেশের কোরবানি, যেটা মজাটা, যে মাংস বিলানো যে মজাটা, সেটা আসলে এখানে ওইভাবে পাওয়া যায় না। এখানেও মানুষ বিলায়, বাট দেশে যে পদ্ধতিতে সামাজিক ভাবে, অর্থাৎ একটি গরু জবাইয়ের পর সেটিকে যে পদ্ধতিতে সামাজিক ভাবে বন্টন করা হয়, সেটি হয়তো এখানে সেভাবে মাঠের মধ্যে গ্রামে সবগুলো গরু একসঙ্গে আসতো, সবগুলো গরুর ভাগ, এবং গ্রামের শত শত মানুষ লাইন ধরে নাম লিস্ট করে, সেটা একটু অন্যরকম মজা আছে। এখানে প্রত্যেকেই তার নিজস্ব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের কাছে মাংস পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়, সেই আর কি। এছাড়া হাবিব ভাই আরেকটা বিষয় আমার খুব মিস করি আমি এখানে, সেটা হচ্ছে যে গরু কিনে নিয়ে আসা, গরুকে খাওয়ানো, বাঁধা, মানে ওইটার যে আনন্দ ঈদের আগের দিন, সেটাই আমি বলছিলাম যে এই জিনিসটাতে এখানে কমতি আছে, ঘাটতি আছে। আমার সেই ঘাটতিটা মিটিয়ে দেয় আমার ভাইয়ের ছেলে, আমার ভাস্তা, আমার মুগ্ধ বাবা। সব সময় সেই গরুর ছবি, খাসির ছবি, আমার ভাস্তারা সবাই মানে গরুর ছবি, খাসির ছবি, সেই ভ্যা ভ্যা করছে সেই সাউন্ডটা, তারপর কোরবানির হাতে গেছে গরু কিনতে, সেই ছবিগুলো। তো নাথিং ইজ মিসিং। আমি কখনোই এটা বলতে পছন্দ করি না যে প্রবাসে আমরা অনেক কিছু মিস করছি, কারণ সমস্ত প্রেক্ষাপটেরই একটা আলাদা মাত্রা আছে, সমস্ত উপাখ্যান বা জীবনের সব অধ্যায় আমি বলবো একটা ডিফারেন্ট মাত্রায়। যেমন আমার কাছে আর একটা খুব ইন্টারেস্টিং, যে আমার কলিগরা আমার কাছে, ওরা আমেরিকান, ওরা আমার কাছে ঈদের খাবার খেতে চায়। তারপরে এরকম অনেকবার হয়েছে যে আমি রান্না করে নিয়ে গেছি, এবং এভরিবডি নোজ, মানে আমেরিকানরা খুব ভালো জানে চিকেন বিরিয়ানি, বাংলাদেশি মানেই চিকেন বিরিয়ানি, সো মিস ডিমা চিকেন বিরিয়ানি। এবং আরেকটা হলো আমি ঈদে আমার এখানে কিছু, আমি যেহেতু একটু আন্তর্জাতিক পিস অর্গানাইজেশনের সাথে আছি, সেখানে আমার কিছু ভিন্নভাষী বন্ধু আছে, মানে ওরা আমরা বলি সোল সিস্টার, তো দে অলওয়েজ ওয়েট ফর টেস্টিং মাই ঈদ ফুড। এই গতকালকে মেসেজ এসছে, যে মেসেজের ভাষা কি, যে জানি তুমি ঈদে খুব ব্যস্ত থাকবা, কিন্তু ভুলে যেও না যে আমরা তোমার ঈদের রান্না খেতে চাই। সেটাই। হ্যাঁ, রাশিদা তুমি বলছিলা। আমি আসলে ঈদের ওইটাই, যে ঈদের রান্না করা, তারপরে হচ্ছে সে নিজে খাওয়া, অন্যদেরকে খাওয়ানো, এটার যে একটা আনন্দ, সেটাই যেটা করতে পারি।
আমার ডান দিকে আছেন গরু ব্যবসায়ী, আর বাঁ দিকে আছেন শাড়ি ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, আর তো গবেষক তো আছেই। খুব গরু না, আমার যেহেতু সুপারমার্কেটের ব্যবসা, আমরা রেস্টুরেন্টে দিতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার এতদিন ডিসকাউন্ট স্টোর ছিল, ওটা ক্লোজ করে এখন আমরা রেস্টুরেন্ট দিতে যাচ্ছি। তো সুপারমার্কেটে সবই আছে, গরু, খাসি, হাঁস, মুরগি, শাকসবজি, পান, সুপারি সবই আছে। কাপড়ের দোকানে নিশ্চয়ই আছে। আমার গত 15 বছরের ডিসকাউন্ট স্টোর ছিল, ক্লোদিং থেকে শুরু করে সব ধরনের হাবিব ভাই গ্রসারি স্টোরের নামটা আমরা কি জানতে পারি? বিসমিল্লাহ সুপারমার্কেট। বিসমিল্লাহ এটা পার্টনারশিপ আমার সঙ্গে আমরা। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা ডিলে আসতে পারি যে এখন থেকে আমাদের ঈদের বাজার আমরা বিসমিল্লাহ সুপারমার্কেট থেকে করব, আর শাড়ি কিনবো মাহিজ কালেকশন থেকে। মাই প্লেজার। গবেষক কি বলে? গবেষক চেক করে দেখবো। ও মাই গড, সহজ না। গবেষক জানে, গবেষক বলবে যে আমার ড্রেস সব অথেন্টিক। আচ্ছা, বাংলাদেশি শাড়ি, ঠিক আছে, পায়জামা পাঞ্জাবি আর পাকিস্তানি। তবে গবেষণা মানে সবসময় যে নেগেটিভটা তুলে আনে তাকে ফ্যাক্ট চেক করবে। ঠিক আছে, অ্যাপ্রিশিয়েট। আমার বিশ্বাস যে আমাদের গরু ব্যবসায়ী এবং শাড়ি ব্যবসায়ী দুজনেই খুব অনেস্ট এই ব্যাপারে। আমিও সেটাই আশা করছি, দর্শকরাও সেটাই বিশ্বাস করবে যে তারা দুজনেই খুব ভালো ব্যবসার আঙ্গনে আছেন। তো এখন আবার যেটা অনুরোধ এসছে যে যতই গরু খাসি বিক্রি করা হোক না কেন, আরেকটা কবিতাও না হলে নাকি হবে না। আমরা আজকে সবগুলো কবিতায় কিন্তু ডুয়েট করব। অবশ্যই। হ্যাঁ, তো আমরা তো আসলে এককভাবে করি, কিন্তু ডুয়েট কবিতার একটু অন্যরকম মজা আছে। ঈদের অনুষ্ঠান এটা আরো বেশি যায়। এককভাবে কোনো কিছু আমরা করতে চাচ্ছি না আজকে। নিশ্চয়ই, ধন্যবাদ হাবিব ভাই। আর এটা যেহেতু আড্ডা, ঈদের আলাপচারিতা, আমাদের যেমন আমাদের ছোটবেলার ঈদগুলো, যে আরেকটা জিনিস কিন্তু খুব মজা ছিল যে নানি, দাদি, খালা, খালু, মামা, মামি সবাই মিলে বসে যে একটা গল্প, স্মৃতিচারণ ঈদের রাতে। আমার বাবা এমন করেছিলেন, ঈদ পুনর্মিলনী, তখন আমি ক্লাস 6-এ পড়তাম, 100 জন আত্মীয়কে নিয়ে ঈদ পুনর্মিলনী। এগুলো আমরা মিস করি, ছোটবেলাতে মিস করি, এটা সত্যি। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, আমি একটু জাস্ট 1 মিনিটে বলি। সেটি হচ্ছে যে এই প্রবাসে কিন্তু আমাদের বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এগুলোকেই স্মরণ করেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, পেশাজীবী সংগঠন গড়ে উঠেছে। এই সংগঠনগুলো কিন্তু এই ঈদ পুনর্মিলনী করে অনেকেই। যেহেতু এখানে আমরা অনেক সময় ফ্যামিলিতে এক একজনের সময়, কাজের কারণে হয়তো সেভাবে গেট টুগেদার করা সম্ভব হয় না, বাট অনেক সংগঠনগুলো কিন্তু তারা এ ধরনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, আপনি বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের মেম্বার এবং আপনি কমিউনিটি বোর্ড মেম্বার, তো বাংলাদেশ সোসাইটি তো ঈদের অনেক আয়োজন করে। আসলে বাংলাদেশ সোসাইটির পক্ষে ঈদ পুনর্মিলনী করাটা কিছুটা কঠিন কাজ, অনেক বড় সংগঠন। যেহেতু এখানে বাংলাদেশ সোসাইটির এখানে নিউ ইয়র্কে প্রায়, মানে এটার অথেন্টিক কোনো নাম্বার না থাকলেও 3 থেকে 4 লক্ষ বা আরো বেশি হতে পারে মানুষের বসবাস। তো সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ পুনর্মিলনী করা কিছুটা কঠিন ব্যাপার, বাট বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, পেশাজীবী সংগঠনগুলো এগুলো করে। এবং বাংলাদেশ সোসাইটি যে অনুষ্ঠানগুলো করে সেগুলো খুবই প্রশংসনীয়। তো ঠিক আছে, আমাদের কাছে আবার কবিতা পড়ার অনুরোধ এসেছে। আমরা এখন পড়ব কবি মহাদেব সাহার কবিতা, আমি যখন বলি ভালোবাসি। আমি যখন বলি ভালোবাসি, তখন শুদ্ধ হয় জীবন। তখন ভাঙা ঘর আবার জোড়া লাগে, শিশুদের কচি মুখের ঘ্রাণে বাতাস ভরে যায়। হলুদ চোখ সব সবুজ দেখতে শুরু করে, নদী তীরে জেগে ওঠে নতুন চর। খরা শেষে বৃষ্টি নামে, আমি যখন বলি ভালোবাসি। আমি যখন বলি ভালোবাসি, তখন শান্তি আন্দোলন শুরু হয়। তখন শান্তি আন্দোলন শুরু হয় জাতিসংঘের প্রাসাদ চূড়ায়, গলতে থাকে বরফ। লেবাননে বোমাবর্ষণ বন্ধ হয়, প্যালেস্টাইনে ওঠে উল্লাস ধ্বনি। রুশ মার্কিন দীর্ঘ বৈঠকে গৃহীত হয় ক্ষেপণাস্ত্র হ্রাসের সিদ্ধান্ত। তখনই সবচেয়ে নিরাপদ হয়ে ওঠে মানুষের ভবিষ্যৎ। বিশ্বযুদ্ধের আশঙ্কা কমে আসে, আমি যখন বলি ব্ল্যাক আউটে নিষিদ্ধ শহরে আসে পূর্ণিমা। সব কাঁটাতারের বেড়া হয়ে ওঠে মাধবীলতার বন। ঘাতকের হাত থেকে ছিটকে পড়ে অস্ত্র, আমি যখন বলি ভালোবাসি।
আমি যখন বলি ভালোবাসি, তখন পৃথিবীতে সব যুদ্ধ থেমে যায়। দুর্ঘটনায় পতিত বিমানে যাত্রীরা নিরাপদে ফিরে আসে। বড় বড় শহরগুলোর সবচেয়ে কণ্টকিত যানজট মুহূর্তে খুলে যায়। বিবাহ বিচ্ছেদের সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় সব দম্পতি। মা শিশুর গালে চুমু খায় ব্যর্থ প্রেমিক প্রেমিকারা আবার ঘর বাঁধে। নবজাতকের কান্নায় ভরে ওঠে পৃথিবী, আমি যখন বলি ভালোবাসি। খুব ভালো লাগলো, খুব সুন্দর, খুবই ধন্যবাদ। সুন্দর। আমাদেরও খুব ভালো লাগছে এই আড্ডায় বসে আবার কবিতা পড়তে, তাই না? তাহলে কি কবিতার দুজনের মুখ দেখে মনে হচ্ছে তারা আরেক কবিতা রেশে আছে হাবিব ভাই, তাহলে আরেকটা কবিতাও হয়ে যেতে পারে, তাই না? ছোট্ট একটি কবিতা করি, ঠিক আছে। একেবারে ছোট্ট। সেটি হচ্ছে নির্মলানন্দ গুণের আকাশ সিরিজ। শুধু তোমাকে একবার ছোঁব, ওই আনন্দে কেটে যাবে সহস্র জীবন। শুধু তোমাকে একবার ছোঁব, অহংকারে মুছে যাবে সকল দৃঢ়তা। শুধু তোমাকে একবার ছোঁব, স্পর্শ সুখে লেখা হবে অজস্র কবিতা। শুধু তোমাকে একবার ছোঁব, শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ। শুধু তোমাকে একবার ছোঁব, অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়। শুধু তোমাকে একবার ছোঁব, তারপর হব ইতিহাস। ধন্যবাদ। খুবই সুন্দর, ছুঁয়ে গেল আপনাদের আবৃত্তি। ভীষণ আচ্ছা, সুন্দর, আচ্ছা, অসম্ভব আচ্ছা। সুন্দর কবিতা আর কি বাছাই করেছেন। এবং আরেকটি ব্যাপার আমি না বলি পারছি না, আমি কিন্তু আসলে হাবিব ভাইয়ের সাথে কবিতা পড়তে আমি বেশ পছন্দ করি। কোথায় যেন আমাদের একটা সিনক্রোনাইজেশনটা বেশ ভালো হয়ে গেছে। আমরা আগেও বেশ কবার কবিতা পড়েছি একসাথে। হ্যাঁ করেছি, আর কিন্তু আসলে ডুয়েট কবিতার জন্য কিন্তু কিছুটা চর্চার প্রয়োজন হয়, যেটা হ্যাঁ, আমাদের হয় না। আমি আসলে এই প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছিলাম, জানো তো রাশিদা এবং মাহিন, আমাদের এই আবৃত্তি দেখলে মনে হবে যে আমরা অনেক একসাথে প্র্যাকটিস করে এসেছি, কোনো কিচ্ছু চর্চা না, ছাড়া, কোনো চর্চা না। একেবারেই চর্চা না। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ঠিক একটা জায়গায় আমাদের একসাথে দুজনের একসাথে আবৃত্তি করার একটা লাইন ছিল, ঠিক কেউ কিন্তু বলেন যে একসাথে পড়ছে, কিন্তু একসাথে কোরাস হয়ে গেছে। আমি করে দিলাম আর কি, শেষ যে আমি যখন হ্যাঁ, বলি ভালোবাসি, আপনিও শেষ লাইনটি। আপনি যে আমাদের কথা ছিল না, ব্রিলিয়ান্ট। সেটা কথা। I'm just kidding। সেটাই মানে আমি আসলে এটাই বলছি, একটা লাইন যেখানে ছিল যে আমি পড়ছি এবং আমি মনে মনে বলছি এটা এখনই হাবিব ভাইকে পড়তে হবে। হাবিব ভাই কিভাবে যেন সোল মেসেজটা পেয়ে গেলেন। অনেক ধন্যবাদ হাবিব ভাই। আসলে সত্যি কবিতার যে একটা দোতনা সেটা অন্যরকম বাংলা কবিতা পড়বার মধ্যে, এবং আমাদের ঈদের আনন্দকে আরো অনেকখানি অনেক বাড়িয়ে দিল ধন্যবাদ। কবিতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আবার একটু ছোট্ট একটু আলাপচারিতা আসছি, তারপর হয়তো আবার আরেকটা কবিতা দিয়ে শেষ করব। শাড়ি ব্যবসায়ীর কাছে আসছি, মাহিজ কালেকশন। এবারে ঈদে কি ধরনের শাড়ির চাহিদা ছিল প্রবাসী বাঙালিদের? এবারের ঈদে কটন থেকে শুরু করে এই যে বালুচুরি, হ্যাঁ, আর জামদানি অনেক সেল হয়েছে এবার আমার, যেগুলা জামদানি একদম অথেন্টিক। আমি আবার যেটা করি সেটা হচ্ছে, এখন তো অনেকে ডিজাইনার জামদানি শাড়ি চায়, আমি অ্যাকচুয়ালি ওইটা করতে চাই না, করবো না। আমি ওইটা লাইভেও বলি যে আমাদের মা খালারা যে শাড়ি পরেছে একদম মানে যেই শাড়ি, যেই বুনন করা যেই শাড়িটা পরেছে ওইটার মধ্যে কোনো ডিজাইন না, যেমন সিকোয়েন্সের কাজ করা, এইসব কাজ করা, ওগুলো আমি কোনো কিছু করব না। যে শাড়ি পরেছে আমি ওইটাই রাখতে চাই। খুব সুন্দর। এবং এইটা কিন্তু আমরা দেখছি উপমহাদেশেও এই ট্র্যাডিশনটা এখন দেখছি, যেমন এর মধ্যে আলিয়া ভাট আমার খুব প্রিয় অভিনেত্রী, কারণ ভীষণ ভালো অভিনয় করে। আলিয়া ভাট একটি অনুষ্ঠানে 150 বছরের পুরনো বেনারসি শাড়ি পরে গেছে। তারপর আরেকজনকে দেখলাম, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বিয়েতে মায়ের শাড়ি পরেছে। সেই জায়গায় আমি আরেকটু যোগ করতে চাই, আমি কিন্তু আসলে বাংলাদেশে থাকতে চুড়ি পরতাম না। আমার মনে হতো যে আমার যে চুলের স্টাইল এর সাথে চুড়ি যায় না, কিন্তু এখন আমি বিদেশে আসার পর থেকে ভীষণ চুড়ি পরি, কারণ চুড়ি যে রিনিঝিনি শব্দ, এটা আমার মায়ের হাতে সবসময় হতো, আমার নানির হাতে সবসময় হতো, এবং এখন চুড়ি পরলে আমার
মনে হয় যে আমার হাতটা আমার আম্মার হাত হয়ে গেছে, এবং আমি স্পেশালি রান্না করার সময় চুরি পরি ওইটাকে ফিল করবার জন্য। ঠিক যেমন হ্যাঁ, ঠিক যেমন মাহিন কালেকশনের আমার যেমন রেশমি চুড়ি আমার খুবই পছন্দ, খুবই পছন্দ রেশমি চুড়ি। আমি রাখবো রেশমি চুড়ি রাখবো। শোরুম আছে আপনার? জি জি শোরুম আছে। আমার শোরুমটা হচ্ছে জামাইকা এভিনিউতে, সেটা 168-01 জামাইকা এভিনিউ। খুব ভালো। আপনি আমাদের দর্শকদের জন্য বলতে পারেন, প্রিয় দর্শক, আমাদের গেস্ট মাহিন মেহজাবিনের শোরুমের খবরটা আপনারা জেনে রাখতে পারেন, শাড়ি কিনতে সেখানে আসতে পারেন। আপনার অ্যাড্রেসটা বলুন। আমি আমার পেজের নাম হচ্ছে মাহিজ কালেকশন, আর ওটা অ্যাড্রেসটা হচ্ছে 168-01 জামাইকা এভিনিউ। অনেক অনেক মানে ইজি লোকেশন, সেটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকার অপোজিটে। খুব ভালো। আমাদের সবাই আসবেন, সবাইকে নিশ্চয়ই, এবং আমাদের জন্য নিশ্চয়ই স্পেশাল ডিসকাউন্ট আছে অবশ্যই। এবং টাইম টেলিভিশন থেকে শুনে যারা যাবেন, আমাদের এই অনুষ্ঠান দেখে যারা যাবেন, তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম বলতে হবে জি, অফকোর্স। হ্যাঁ, আপুর নাম বললে ডিসকাউন্ট আরো বেশি করে দিয়ে দিব। ধন্যবাদ। হ্যাঁ, রাশিদা যে নায়িকা মায়ের শাড়ি পরেছিলেন বিয়েতে, উনি সোনাক্ষী সিনহা। আসলেই তাই। হ্যাঁ, এবং আমার আরেকটু ছোট প্রশ্ন ছিল, আপনি অনেক প্রশ্ন করেছেন আমরা রান্না করি কিনা এই দিন, কিন্তু আমরা কিন্তু হাবিব ভাইকে প্রশ্ন করব। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ বলো কি, আমরা তো আড্ডা দিচ্ছি অবশ্যই। হাবিব ভাইকে আপনি রান্না করেন? আমরা কাট করা, আচ্ছা এক মিনিট, আমরা তাহলে এখন হাবিব ভাইকে কাট করা দাঁড় করাচ্ছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। হাবিব ভাই রান্না করে কিনা সেটা এখন আমরা শুনবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রবাসে অবস্থান করছি প্রায় 26 বছর। আচ্ছা, আমি আমার এই 26 বছরের প্রায় 22 বছর কখনোই কিছু করিনি, কিছুই করিনি, জানতাম না, করতেও পারতাম না। কিন্তু কোভিডের পর থেকে আমি খুব পরীক্ষামূলকভাবে প্রথম গরুর মাংস রান্না শুরু করি, সুপারহিট। তারপর খাসির মাংস রান্না শুরু করলাম, সুপারহিট। তো এখন আমি একটা মিনিট, আপনি সুপারহিট বললে তো হবে না, আমরা খেয়ে বলবো না। এটি যারা খেয়েছে, আমার যারা অতিথি, তারা প্রত্যেকেই বলেছেন। এবং আমি চমৎকার রং চা বানাতে পারি, আচ্ছা, মাসালা টি। এটিও আমার স্টোরে, আমার ওখানে অফিস আছে, ছোট একটা অফিসে বসি। ওখানে আমি প্রতিদিন আমার কাজ আছে সকালবেলা যে আমি রং চাটা বানাবো, মাসালা টি। আমি আমার জন্য 1 মগ এবং আমার পার্টনার সহ, এবং আমি বাকি জগটা, ইলেকট্রিক জগটা আমি নিচে পাঠিয়ে দিই সবার জন্য। এবং আমার যারা অতিথি গেস্ট আসেন সেখানে, যা এমনকি যারা কাস্টমার আসে তাদেরকেও আমি এই চাটা খাওয়াই। রান্না এখন আমার কাছে মনে হয় যে এটা একটি সত্যি আর্ট, এবং আমার ওস্তাদ হচ্ছেন ইউটিউব। আমি ইউটিউব দেখে দেখে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি যে এই রান্নাটা করলে কেমন হয়। আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে লিবার্টি অ্যাভিনিউ, আমি সেখানেও মাঝে মাঝে আমরা শনিবার রোববারে নিজেরাও রান্না করি। আসলে রান্না কিন্তু প্রবাসী রান্না অনেক রিফ্রেশিং। আমি জানি না কেন, আমার হয়তো আমার বোর্ড লাগছে, হয়তো আমার মুড অফ আছে, আমি চট করে কিছু একটা রান্না করে ফেলে আমার মুড ভালো হয়ে গেল। এবং এখন আমার বাসায় যখন কোনো মেহমান আসে, আমার ওয়াইফ সবসময় আমাকে বলে, তোমার গরুর মাংসটা ভালো হয়, গরুর মাংসটা তুমি রান্না করো। আচ্ছা আচ্ছা। তো এটার একদিকে আনন্দ আছে, আরেকদিকে চিন্তা করি না শেখাই বোধহয় ভালো ছিল। যেহেতু এটা আমার উপরে এখন চাপিয়ে দেওয়া হয়, বাসায় কোনো মেহমান আসলে বলে যে রং চাটা তুমি করো, তোমার খুব ভালো হয়। না ঠিক আছে, কারণ উনি ভাবি আপনাকে 26 বছর মানে 22 বছরই রিলিভ দিয়েছিল। আর রাশিদা এবং মাহিন মনে রাখতে হবে যে আমরা কালকে যাচ্ছি হাবিব ভাইয়ের হাতে। ঈদের পরের দিন, ঈদের আমেজ থাকে, আমাদের তো মনে রাখতে হবে, হাবিব ভাইয়েরও মনে রাখতে হবে যে আমাদের জন্য রান্নাটা করতে হবে। আচ্ছা, আর একটু কবিতা শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমার মনে হয় যে আজকে ঈদের দিনের এই আড্ডা, নিউ ইয়র্কের টাইম টেলিভিশন স্টুডিও থেকে ঈদের এই আলাপচারিতা আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমরা একই সাথে নস্টালজিক হয়েছি, আমরা নানা রকম অতীত এবং বর্তমানের ঈদের নানা রকম অনুষঙ্গ নিয়ে আলাপ করেছি। আমাদের মন ছুঁয়ে গেছে এবং আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে। আমরা একটা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ কবিতা, এটি আবৃত্তি করতে করতেই বাড়ি যাব, তবে তার আগে আমার সমস্ত অতিথি আপনাদের আরেকবার ঈদের শুভেচ্ছা জানিয়ে দেবে। মাহিন মেহজাবিন। এখানে আপু ইনভাইট করেছে, আপুকে তো অনেক ধন্যবাদই, আর টাইম টিভিকে অনেক 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 ধন্যবাদ।
এত সুন্দর একটা প্রোগ্রামে ধন্যবাদ, ইনভাইট করার মাহিন। জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহিন। রাশিদা? সবাইকে আবারও ঈদ মোবারক, এবং খুবই সুন্দর একটা আড্ডার শেষে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই দিমান নেফারতিতি আপু এবং টাইম টেলিভিশনকে। আপনারা ভালো থাকবেন। ঈদ মোবারক রাশিদা এবং হাবিব ভাই। আমাদের সর্বশেষ যে কবিতাটি আমরা পড়ব, তার আগে আমরা একটু ঈদের শুভেচ্ছা আপনি আমাদের দর্শকদের দিয়ে তারপর আমরা কবিতা পড়বো, কারণ আমরা কবিতাটা পড়তে পড়তেই পড়া শেষ হলেই বাড়ি চলে যাব। ঈদের শুভেচ্ছা দর্শকদের জন্য। টাইম টেলিভিশনের আজকের ঈদ আড্ডা যারা দেখছেন, সমস্ত দর্শক শ্রোতা আপনাদের সকলকেই আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। টাইম টেলিভিশনকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং দিমা নেফারতিতি, যার নামটি না বললেই নয়, তিনি একজন অত্যন্ত বড় মাপের মিডিয়ার মানুষ। উনি মূলত নিউজ প্রেজেন্টার, অত্যন্ত গুণী একজন নিউজ প্রেজেন্টার। চমৎকার আবৃত্তি করেন, চমৎকার উপস্থাপনা করেন, সবকিছু একের ভেতরে অনেক অনেক অনেক। ধন্যবাদ হাবিব। আর আমার মতো একজন ক্ষুদ্র মানুষ তার সঙ্গে এই যৌথভাবে কবিতা আবৃত্তি করছি, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। বিনয় থাকা ভালো, তবে বেশি বিনয় ভালো না। হাবিব ভাই ভীষণ মেধাবী একজন আবৃত্তিকার, এবং আমি যেটা আমার আলাপচারিতাতেও বললাম যে আমি হাবিব ভাইয়ের সাথে আবৃত্তি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। হাবিব ভাই এবং আমার পক্ষ থেকে আরো একবার ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের সবারই আনন্দের হোক, ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ডস নিয়ে জমজমাট ঈদ কাটুক। আর আমরা চলে যাব অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। শেষ যে কবিতাটি পড়ব সেটি আমাদের ভীষণ প্রিয় একজন কবির কবিতা। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি কবি কাজী জহিরুল ইসলাম। তিনি নিউ ইয়র্ক প্রবাসী কবি এবং অসম্ভব গুণী মেধাবী কবি। তার 3000 কবিতা এবং অসংখ্য কাব্যগ্রন্থ, এবং ব্যক্তিগতভাবে আমার এবং হাবিব ভাইয়ের খুব প্রিয় কবি কাজী জহিরুল ইসলাম একজন অত্যন্ত বড় মাপের কবি। আমি তার বেশ কিছু কবিতা আবৃত্তি করেছি এবং তার বেশ কিছু লেখা আমি পড়েছি। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। দেশে এবং প্রবাসে যারা আছেন এই সময়ের যারা কবি, তাদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। আমি তারই একটি কবিতা, 4খানা অক্ষর, আমরা যৌথভাবে আবৃত্তি করবার চেষ্টা করছি। তোমার সঙ্গে বুড়ো হব, তোমার গায়ে হেলান দিয়ে লাল পাহাড়ের চূড়ো হব, নিয়ম করে রোজ দুবেলা ওষুধ খেতে ভুলে যাব, শেষ বিকেলে চায়ের কাপে চুমুক দিয়ে শচীন দেবের কে যায় রে ভাটির গানে বাইয়া শুনতে শুনতে তোমার সঙ্গে সংস্কৃতির মূলে যাব, তোমার সঙ্গে চুলগুলো সব সাদা হবে, আমি দাদি তুমি দাদা হবে, লাঠিতে ভর হেঁটে হেঁটে গলির মাথা, বৃষ্টি মুখর বর্ষা দিনে তোমার সঙ্গে রঙিন ছাতা, দূরের পথে হেঁটে হেঁটে ক্লান্ত হব, তোমার সঙ্গে বছর গুনে মহাকালের পান্থ হব, রোজ সকালে পার্কে যাব, তোমার সঙ্গে প্রাতভ্রমণ, লেকের বুকে শুভ্র দুটি রাজহংসের প্রথম রমণ, কপালে ভাঁজ বলবে তুমি মেঘের নিচে অনেক বেলা, এবার চলো ঘরে ফিরি, জলের নিচে ঢেউয়ের সাথে দুলছে তখন শ্যাওলা ঢাকা দৌড়ের সিঁড়ি, তোমার সঙ্গে সর্দি কাশি পিঠের ব্যথা, আমার কোলে নানান রঙের স্মৃতির ঝাঁপি, আমি তখন বিচিত্র সব রং বিক্রেতা, আচমকা এক মেঘলা দিনে আমরা দুজন বুড়ো বুড়ি, বিস্তৃত প্রায় বাংলা ছবি দেখার লোভে মুভি হলে, যখন আমি ভিজে যাব গল্প রাতের বর্ষা জলে, হা করে কি দেখবে তুমি আমার চোখে, ঢেউয়ের দাপট কিন্তু জলের সাধ্য কি যে আমায় রোখে, চোখের অসুখ, ব্লাড প্রেশার আর ডায়াবেটিস, মাঝে মধ্যে খারাপ হাওয়া, তবুও কি বন্ধ থাকে লুকিয়ে রোজ 2-4খানা মিষ্টি খাওয়া, আর চিরতা খাই না বুঝি রোজ সকালে, তখন যে কি মুখের দশা, অমাবস্যা নেমে আসে অমন দুটি মিষ্টি গালে, তোমার সঙ্গে তখনও রোজ ঝগড়া হবে, ঈদ, বড়দিন, দুর্গাপুজোর রাস উৎসবে, আচ্ছা সকালে 2 চোখ মেলে দেখি যাকে আমার পাশে প্রস্ফুটিত ফুলের মতো
শুয়ে থাকে, সে তো ভীষণ নতুন মানুষ, আমি কি আর চিনি তাকে? উস্কে দিয়ে সুখ দুঃখ যন্ত্রণাকে সমস্ত দিন আবিষ্কারের নেশায় থাকি, প্রতিটা দিন রং তুলিতে এক মানুষের কত নতুন ছবি আঁকি। তোমার সঙ্গে একটি জীবন, সুখ দুঃখের অস্ত্রপ্রহর। তুমি আমার এই জীবনের প্রকাণ্ড ক্যানভাসে আঁকা চারখানা অক্ষর। তুমি আমার এই জীবনের দেয়াল জুড়ে লিখে রাখা চারখানা অক্ষর।